আজকে আমরা ক্লাস 12-এর পি ব্লক এলিমেন্টের ডে 6-এ চলে এসেছি। তো কারণ ব্যাখ্যা এবং আজকে কিছু যৌগের গঠন নিয়ে আমরা আলোচনা করব। বেশ কয়েকটি কারণ ব্যাখ্যা কোশ্চেন আলোচনা করব এবং বিভিন্ন যৌগের গঠনগুলিকে আমরা কীভাবে সহজে তাদের আঁকাটা মনে রাখতে পারবো, আমরা সেই সব জিনিসের উপর আজকে নজর দেব। তো আগের দিন আমরা যে অংশে শেষ করেছিলাম হাইপোফসফরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিড এবং অর্থোফসফরিক অ্যাসিড, এদের গঠন এঁকেছিলাম এবং সেই গঠন থেকে তাদের অম্লধর্মিতার তুলনা আমরা করেছিলাম। তো আজকে প্রথমেই এদের গঠনটি আমরা আরেকবার করে আঁকি। তোমরা যাতে মনে রাখতে পারো সেইভাবে আমি গঠনটাকে তোমাদের মনে রাখার সহজ উপায় করে বলে দিচ্ছি, যাতে তোমাদের সহজে মনে থাকে। কি করবে? সবসময় মনে রাখবে ফসফরাসের সাধারণত কী কী যোজ্যতা হয়, 3 আর 5। তো ফসফরাসের সর্বাধিক যোজ্যতা কত? সমযোজ্যতা 5। তো এক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রেই ফসফরাসের সর্বোচ্চ সমযোজ্যতা 5, সেটিই হবে। তো প্রথমেই আমরা কি করব, 3টে অ্যাসিডকেই আমরা আঁকা একই সাথে শিখছি। আমার সাথে সাথে যদি তোমরাও আঁকো তাহলে অনেক ইজি, মনে থাকার সুবিধা হবে তোমাদের। দেখো, তো এইভাবে মনে রাখবে যে 3টি অ্যাসিডেই, প্রত্যেকটি অ্যাসিডেই একটি করে পি ডবল বন্ড ও আছে। তো কোনো কোনো বইতে এটিকে অসমযোজী বন্ধনের মাধ্যমেও দেখানো হতে পারে। তো আমি সাজেস্ট করব পি ডবল বন্ড ও যেভাবে এঁকেছি এইভাবে প্রথমেই প্রত্যেকটিতে পি ডবল বন্ডও তুমি দিয়ে দিলে। এবার আমরা কি করব, আচ্ছা এখানে বাকি রইল কটা অক্সিজেন? একটা অক্সিজেন দিয়ে দিয়েছি, তাহলে বাকি থাকলো আর কটা অক্সিজেন পরমাণু? 2টো ছিল, তাহলে একটা হয়ে গেছে। আর বাকি রইল কটা অক্সিজেন পরমাণু? একটা অক্সিজেন পরমাণু। স্বাভাবিকভাবেই বুঝতে পারছো এখানে আর আমি ডবল বন্ড দিতে পারবো না, কারণ তাহলে হাতে 5টা হাত মিলবে না। তাহলে আমরা কি করব, আমরা কি করলাম, এখানে একটা অক্সিজেন দেয়া ছিল, H3PO2-তে 2টো অক্সিজেন আছে, তাই রিমেনিং একটা অক্সিজেনকে আমরা OH করে দিলাম। আর বাকি 2টো হাতে আর অক্সিজেন নেই, তাহলে কি দিলাম? 2টি H দিলাম। এবার কাউন্ট করে দেখে নাও, 3টে H হয়ে গেল, H3PO2 হয়ে গেল। আচ্ছা এটাতে আসি, H3PO3, প্রথমে পি ডবল বন্ড দিয়েছি, কটা অক্সিজেন বাকি রইল? এখনও 3টে অক্সিজেন আছে, মানে একটা দিয়েছি, আরও 2টো বাকি আছে। যতগুলো অক্সিজেন বাকি থাকবে আমরা ততগুলো কি করব, OH দিয়ে দেবো। তাহলে দেখো এখন 3টে অক্সিজেন হয়ে গেল, 1 2 3, 3টে অক্সিজেন কমপ্লিট, 2টো হাইড্রোজেন হয়েছে। আচ্ছা এখানেও কি করলাম, পি ডবল বন্ডও দেওয়া আছে, কটা অক্সিজেন বাকি আছে? এখনও 3টে, 3টেও হাইড্রোজেনও বাকি আছে, 3টেই এখানে কি হবে? তো বোঝা গেল আশা করি আঁকা বোঝা গেছে। তাহলে গঠনগুলি আরেকবার রিপিট করছি। ফসফরাসের তোমরা এইভাবে মনে রাখার চেষ্টা করবে যে ফসফরাসের সমযোজী বন্ধনের সংখ্যা সর্বোচ্চ সমযোজ্যতা 5। এবার ফসফরাসের সমস্ত এই যৌগগুলিতেই সমযোজ্যতা হচ্ছে 5। তো কী করব, প্রত্যেকটা অ্যাসিডেই মনে রাখবে পি ডবল বন্ড একটা করে আছে, পি ডবল বন্ড, পি ডবল বন্ড। তাহলে আর রিমেনিং কটা হাত রইল? 3টে হাত দিলাম। এবার এখানে একটা অক্সিজেন দিয়েছি, আর কটা অক্সিজেন বাকি রইল? আর একটা অক্সিজেন বাকি রইল। যে একটা অক্সিজেন বাকি রইল সেটাকে আমি OH ফর্মে দিলাম, কারণ আর ডবল বন্ডে আমি দিতে পারবো না, তাহলে 6 যোজ্যতা হয়ে যাচ্ছে। তাহলে আমি সেটাকে OH ফর্মে দিলাম, আর বাকি 2টো হাইড্রোজেন দিয়ে দিলাম। এটাতেও তাই, একটা অক্সিজেন দেওয়ার পর কটা বাকি রইল? 2টো, যতগুলো বাকি থাকছে ততগুলো OH। এখানে একটা অক্সিজেন দেওয়ার পর 3টে বাকি ছিল, 3টেই OH। বোঝা গেছে? আচ্ছা এই হলো এদের গঠন। তোমাদের যদি গঠন আঁকতে দেয়, এটা হাইপোফসফরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, অর্থোফসফরিক অ্যাসিড, গঠন হয়ে গেল। আচ্ছা এবার চলে যাব আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আগের দিন ডিসকাস করা হয়েছে যে এই 3টি অ্যাসিডের অম্লত্বের তুলনা, মানে অ্যাসিডিটির তুলনা, 3টে অ্যাসিডের অ্যাসিডিটির তুলনা। সাধারণত আমরা অক্সো অ্যাসিডগুলিকে আমরা কি করি, অক্সি অ্যাসিডগুলিকে আমরা কি করি, আমরা কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা দ্বারা অম্লত্ব বিচার করে থাকি।
তো এখানে যদি কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা দিয়ে বিচার করি তাহলে দেখা যাবে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা এখানে +3 +5 +3 +1। তো এই কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা দিয়ে যদি বিচার করি তাহলে সবথেকে বেশি আম্লিক হওয়া উচিত ছিল H3PO4 এর, তারপরে H3PO3 এর, তারপরে H3PO2 এর। এটাই স্বাভাবিকভাবে কমন সেন্সে এটা ভুল হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তো এইখানে অর্ডারটা এটা হবে না, এর উল্টো অর্ডারটা, রিভার্স অর্ডারটা হবে। এখানে সঠিক ক্রম কোনটি? সঠিক ক্রম হচ্ছে H3PO2 সবথেকে বেশি আম্লিক, তারপরে H3PO3, তারপরে H3PO4। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর HS এক্সাম। তো কী করে হচ্ছে? আচ্ছা, আগের দিনও বলেছি, আজকে আরেকবার রিপিট করছি। কী হচ্ছে এখানে? আচ্ছা, আগে ভালো করে বুঝতে হবে। প্রোটনবিহীন অক্সিজেন পরমাণুর সংখ্যা, প্রোটনবিহীন অক্সিজেন পরমাণুর সংখ্যা অর্থাৎ যে অক্সিজেন পরমাণুতে প্রোটন নেই তার সংখ্যা। তো মার্কিং করি আমি আগে, প্রোটনবিহীন অক্সিজেন পরমাণুর সংখ্যা। এটা হচ্ছে প্রোটনবিহীন অক্সিজেন পরমাণু, এটা হচ্ছে প্রোটনবিহীন অক্সিজেন পরমাণু, প্রোটনবিহীন অক্সিজেন পরমাণু। বোঝা গেছে? যে অক্সিজেন পরমাণুতে প্রোটন নেই মানে H+ নেই, তো এখানে প্রোটনবিহীন অক্সিজেন পরমাণুর সংখ্যা 1, এটাতেও 1, এটাতেও 1। এবার যাচ্ছি প্রোটন যুক্ত অক্সিজেন পরমাণুর সংখ্যা। প্রোটন যুক্ত অক্সিজেন পরমাণু, এটা অক্সিজেন পরমাণু, এই অক্সিজেন পরমাণুর সঙ্গে প্রোটন যুক্ত আছে। এটা অক্সিজেন পরমাণু, এটা অক্সিজেন পরমাণু, দুটি অক্সিজেনের সঙ্গেই কি আছে? প্রোটন যুক্ত আছে। এখানে তিনটের সাথেই প্রোটন যুক্ত আছে। বোঝা গেল? তার মানে এখানে প্রোটন যুক্ত অক্সিজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 1টি, 2টি, 3টি। এইটা ক্লিয়ার হয়েছে কিনা আগে বুঝে নিতে হবে। তো আবার রিপিট করছি, এখানে প্রোটনবিহীন অক্সিজেন পরমাণুর সংখ্যা মানে যে অক্সিজেন পরমাণুতে প্রোটন নেই, এটা হচ্ছে প্রোটনবিহীন অক্সিজেন পরমাণু, একা আছে। প্রোটনবিহীন অক্সিজেন পরমাণু, প্রোটনবিহীন অক্সিজেন পরমাণু, তাহলে 1 1 1। এবার যাচ্ছি প্রোটন যুক্ত অক্সিজেন পরমাণু মানে যে অক্সিজেনের সঙ্গে প্রোটন আছে। এখানে প্রোটন যুক্ত এই অক্সিজেন পরমাণুর সংখ্যা, প্রোটন যুক্ত অক্সিজেন পরমাণুর সংখ্যা কতগুলি? 1টি। এখানে এই একটা, এইটা একটা, এইটা একটা, তাহলে কটা হচ্ছে? 2টো। এখানে 3টে। কার কার কাউন্ট করছি বুঝতে হবে কিন্তু। এখানে আমরা কিন্তু অক্সিজেন পরমাণুর সংখ্যাটা কাউন্ট করছি। কি অক্সিজেন পরমাণু? প্রোটন যুক্ত অক্সিজেন পরমাণুর সংখ্যা। অক্সিজেন পরমাণু 2টো ছিল, এটায় প্রোটন নেই, এটা প্রোটনবিহীন অক্সিজেন পরমাণু, এটা প্রোটন যুক্ত অক্সিজেন পরমাণু। এখানে অক্সিজেন পরমাণু ছিল প্রোটন বিহীন অক্সিজেন পরমাণু একটা, প্রোটন যুক্ত অক্সিজেন পরমাণুর সংখ্যা 2টো। প্রোটনবিহীন অক্সিজেন পরমাণুর সংখ্যা একটা, প্রোটন যুক্ত অক্সিজেন পরমাণুর সংখ্যা 3টে। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা এগিয়ে যাব যে অম্লত্ব। যেহেতু এই অক্সিজেন পরমাণুগুলি কি ইলেকট্রোনেগেটিভ প্রকৃতির, এটাও তাই, অক্সিজেন পরমাণুগুলি ইলেকট্রোনেগেটিভ, এটারও তাই ইলেকট্রোনেগেটিভ। তো এরা তিনজনই সেম। এরা কি করবে? বন্ধন ইলেকট্রন জোড়গুলিকে নিজের দিকে টানবে, টানছে। আচ্ছা, বন্ধন ইলেকট্রন জোড়গুলিকে যদি নিজের দিকে টানে তাহলে এখানে পি এর ইলেকট্রনের ঘনত্ব কি হচ্ছে? পি এর থেকে ইলেকট্রনটা অক্সিজেনের দিকে টুয়ার্ড শিফট করে যাচ্ছে, তাহলে পি এর ইলেকট্রনের ঘাটতি দেখা যাচ্ছে, পি এর ইলেকট্রনের ঘাটতি দেখা যাচ্ছে। এবার সেই পি এর ইলেকট্রনের ঘাটতিটা এ পূরণ করবে বাকি বন্ডগুলির উপর, কিন্তু অলরেডি পিএইচ বন্ধনের এইচের ইলেকট্রোনেগেটিভিটি এতই কম যে এগুলি গ্রাহ্য এখানে হবে না খুব একটা সেই অর্থে, কারণ অলরেডি এগুলো টেনেই আছে এর দিকে। তো সেক্ষেত্রে ফসফরাস কী করবে? এই অক্সিজেন পরমাণুর থেকে ইলেকট্রন টানবে। তো এই অক্সিজেন পরমাণুর থেকে ফসফরাস যদি তার ইলেকট্রন ঘাটতি মেটানোর জন্য এই অক্সিজেন পরমাণুর থেকে ইলেকট্রন টানে, তাহলে এই অক্সিজেন পরমাণু এবার কী করবে? এই বন্ধন ইলেকট্রনটা আরও টেনে নেবে। তো আরও যত টেনে নেবে
তত টুয়ার্ডস অক্সিজেনের দিকে চলে আসছে বন্ধন ইলেকট্রন জোড়গুলি। তাহলে এই বন্ডটা তুলনামূলক কী হলো, এই বন্ডটা সব থেকে বাকিগুলির মধ্য থেকে সব থেকে কী প্রকৃতির হয়ে গেল, এই OH বন্ধনটি সব থেকে দুর্বল হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে যে এখানেও তো টানবে, হ্যাঁ এখানেও টানবে। এখানে অক্সিজেন পরমাণু বন্ধন ইলেকট্রন জোড়কে টানার ফলে এখানে খেয়াল করে দেখো এই টান ফসফরাস যে ইলেকট্রনের ঘাটতি মেটানোর জন্য টানছে, খেয়াল করে দেখো এখানে এই টানটা দুটো ভাগ হয়ে গেল। আবার এখানে এই ভাগটা কিন্তু কটা ভাগ হয়ে গেল, 3টে ভাগ হয়ে গেল। তার মানে এখানে ফাইটটা, লড়াইটা কি হচ্ছে দেখে মনে হচ্ছে কি হচ্ছে, 1:1, মানে একজন টানছে, এখানে টানটা এর উপরই বেশি পড়ছে। কেন, এই OH বন্ধনের উপরই পড়ছে, ধ্রুবীয় প্রকৃতির এই বন্ধনটা। তাহলে এই বন্ধনটা ধ্রুবীয় প্রকৃতির হওয়ায় আবার পি যেহেতু বন্ধন মানে টানছে ইলেকট্রন ঘাটতি মেটানোর জন্য টানছে, তাই এক্ষেত্রে অক্সিজেন আরও বেশি পরিমাণে টানবে, এই বন্ধনটি খুবই দুর্বল হয়ে যাবে। কেন, কারণ এখানে একটা OH পরমাণু, একটা OH মূলক আছে মানে গ্রুপ আছে, এখানে OH বন্ধন আছে দুটি। তাই এখানে এই অক্সিজেনের যে টান, এই টানটার জন্য ফসফরাসের এই যে ইলেকট্রন ঘাটতি হলো, এটা ডিভাইড হয়ে যাচ্ছে দুটো OH-এর মধ্যে, এখানে ডিভাইড হয়ে যাচ্ছে 3টে OH-এর মধ্যে। তার মানে এখানে যেহেতু একটা OH-এর প্রতি টানটা পড়ছে, তাই এখানে সব থেকে বেশি টানটা পড়বে এই পরমাণুর উপর। তাই এক্ষেত্রে এই OH বন্ধনটি সব থেকে বেশি দুর্বল হয়ে যাবে। তাই এই H3PO2 জলীয় দ্রবণে সব থেকে দ্রুত এই বন্ধনটি ভেঙে যাওয়ার মাধ্যমে H+ আয়ন ত্যাগ করতে পারবে। বোঝা গেছে? আরেকবার রিপিট করছি, যেহেতু এখানে এই অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ পরমাণু বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার ফলে ফসফরাসের ইলেকট্রন ঘাটতি হচ্ছে, এখানেও হচ্ছে, এখানেও হচ্ছে। এবার এই ঘাটতিটা মূলত মেটাচ্ছে এই OH গ্রুপের উপর, একটা OH গ্রুপের উপর। তার মানে এখানে জোর টানটা পড়বে। তাই এখানে এই OH বন্ধনটি যেহেতু একটাই OH বন্ধন, সব থেকে বেশি দুর্বল হয়ে যাবে এবং বিয়োজিত হয়ে গিয়ে সব থেকে দ্রুত H+ আয়ন জলীয় দ্রবণে ত্যাগ করবে। তুলনামূলক এখানে এই টানটা দুটো ভাগে ভাগ হয়ে যাওয়ার ফলে তুলনামূলক যত তাড়াতাড়ি H+ আয়ন দেবে তুলনামূলক কম, তারপরে তাই এখানে অ্যাসিডিটি অর্ডারটি এইটি মেনটেন করবে। আশা করি বোঝা গেছে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কিছু কারণ ব্যাখ্যা কোশ্চেনে একটু চলে যাই। এই অ্যাসিডগুলি সংক্রান্তই কয়েকটি কারণ ব্যাখ্যা কোশ্চেন আমরা চলে যাব। আরেকবার আঁকি আমি। এটা হচ্ছে H3PO2, এটা হচ্ছে H3PO3, আঁকলাম, 3টে অ্যাসিডকে আঁকা আছে। আচ্ছা, এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস বলি, অনেক ব্যাখ্যামূলক কোশ্চেনের উত্তর এখান থেকে হয়ে যাওয়ার সম্ভাবনা। তো কী ধরনের কোশ্চেন, এখানে H3PO2-তে OH বন্ধনের সংখ্যা কটি? একটি। এখানে OH বন্ধনের সংখ্যা দুটি, এখানে OH বন্ধনের সংখ্যা 3টি। তো এই OH-এর এই হাইড্রোজেনগুলি এক্ষেত্রে কিন্তু এই হাইড্রোজেনগুলিকে আমরা বলতে পারি কি হাইড্রোজেন? প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন। এই হাইড্রোজেনগুলো কিন্তু প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন এবং এক্ষেত্রে যেহেতু একটি OH মানে বন্ধন আছে, তাই এক্ষেত্রে H3PO2-কে আমরা একক্ষারীয় অ্যাসিড রূপে ট্রিট করতে পারি। মানে আমাদের কোশ্চেন থাকতেই পারে যে H3PO2 একটি একক্ষারীয় অ্যাসিড, ব্যাখ্যা করো। তো আমরা এর গঠনটা আঁকবো
গঠনটা একে OH বন্ধনের সংখ্যা দেখাবো একটি, এটি আম্লিক হাইড্রোজেন বা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন, তাই এটি একটি একক্ষারীয় অ্যাসিড। এখানে বোঝাই যাচ্ছে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কটা আছে, এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে দুটি। আচ্ছা, এই হাইড্রোজেনগুলো কিন্তু প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন নয়, আমি এই রকম লিখে দিচ্ছি, অপ্রতিস্থাপন যোগ্য H, এটাও তাই এটাও তাই। এই হাইড্রোজেন পরমাণুগুলোকে কিন্তু কোনো ধাতু দ্বারা এগুলোকে কিন্তু প্রতিস্থাপিত করা যাবে না। আমরা এর আগেও দেখেছি, যদি কোনো অর্গ্যানিক অ্যাসিডের ক্ষেত্রে দেখেছি HCOH গ্রুপকে আমরা কি করতে পারি, সহজেই CONA-তে রূপান্তরিত করেছিলাম। আম্লিক হাইড্রোজেন সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। এই হাইড্রোজেনগুলো কিন্তু প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন নয়, এই হাইড্রোজেনটি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন। মানে তার মানে আমরা কী শিখলাম, যতগুলি OH বন্ধন থাকবে তার প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে তত। তাহলে এখানে প্রতিস্থাপনযোগ্য H পরমাণু কতগুলি আছে, দুটি। এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতগুলো, একটি। এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতগুলি, তিনটি। তার মানে এখানে H3PO2 হচ্ছে একক্ষারীয় অ্যাসিড, H3PO3 হচ্ছে দ্বিক্ষারীয় অ্যাসিড, আর এরা হচ্ছে ত্রিক্ষারীয় অ্যাসিড। বোঝা গেল? বোঝা গেছে তো? একক্ষারীয় অ্যাসিড, দ্বিক্ষারীয় অ্যাসিড, ত্রিক্ষারীয় অ্যাসিড, ঠিক আছে। আর প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনের কনসেপ্টটা বোঝা গেছে। আচ্ছা, এইবার এখান থেকে আমরা যদি এই অ্যাসিডের একটা লবণ তৈরি করি, এই জায়গাটি একটু ভালো করে মন দিয়ে বুঝে নেবে। আমরা যদি এই অ্যাসিডের লবণ তৈরি করি তাহলে আমরা দেখব যে H3PO3-তে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কতগুলো আছে, দুটো। তার মানে আমরা এখানে কিন্তু এই অ্যাসিড থেকে আমরা এই লবণটি পেতে পারি। এই লবণটি কিন্তু আমরা পেতে পারি। বোঝা গেছে? কি করে পেতে পারি? কারণ এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কতগুলো আছে, এটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কিন্তু নয়, এটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন নয়, মানে একে আমি কখনোই Na দ্বারা প্রতিস্থাপিত করতে পারবো না। এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কতগুলি আছে, দুটি। তার মানে আমরা ম্যাক্সিমাম কটা প্রতিস্থাপনযোগ্য কটা সোডিয়াম পরমাণু দিয়ে রিপ্লেস করতে পারবো, আমরা কিন্তু দুটো সোডিয়াম পরমাণু দিয়ে রিপ্লেস করতে পারবো। তার মানে হচ্ছে এই লবণটির কিন্তু অস্তিত্ব থাকবে, কিন্তু আমরা যদি জোর জবরদস্তি যদি আমরা এইটা তৈরি করতে চাই, ভালো করে বুঝে নেবে, এটার কিন্তু অস্তিত্ব থাকবে না। বোঝা যাচ্ছে কেন থাকবে না? আচ্ছা, আমরা একটু এদিকটা মুছি, তাহলে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, আমরা একটু এর গঠনটা কি, Na2HPO3, Na2HPO3 কি আছে এখানে, PO3। তার মানে এখানে PO3 যদি থাকে তাহলে কিন্তু আমরা বুঝে যাব, এই PO3টা দেখে বুঝে যাব যে Na2HPO3 এটি হচ্ছে কি, এটি H3PO3 এর একটা লবণ। কি ধরনের লবণ আমরা পরে আসছি। এই PO3 না PO4 সেটা দেখে আমরা কোন অ্যাসিডের লবণ বুঝতে পারবো। এটা Na2HPO3 আছে, তাই এই লবণটি H3PO3 এই অ্যাসিডের লবণ, এই PO3 দেখে আমরা চিনলাম। বোঝা গেছে? আচ্ছা, এবার লবণটিকে আমরা আঁকি। এই Hটাকে কিন্তু প্রতিস্থাপন করা যাবে না, আগেই বলে রাখছি। এই Hটাকে কিন্তু আমরা প্রতিস্থাপন করতে পারবো না। তাহলে আমরা এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কটা ছিল, দুটো, সেই দুটো কিন্তু কি হয়েছে, এই Na দিয়ে প্রতিস্থাপিত হয়ে গেছে। বোঝা গেছে? তার মানে কিন্তু আমরা ইচ্ছে করলেও Na3PO3 কিন্তু বানাতে পারবো না, কারণ Na3PO3 বানাতে গেলে এই Hটাকেও তাড়াতে হবে, কিন্তু এই Hটাকে তাড়ানো কিন্তু যাবে না, কারণ এই H পরমাণুটি অপ্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন।
তার মানে আমরা কি শিখলাম যে H3PO3-তে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে দুটো, অপ্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে একটি, যেটাকে কোনো মতেই প্রতিস্থাপিত করা যাবে না। তার মানে H3PO3 লবণে সবসময় একটা H কিন্তু থেকেই যাবে। বোঝা গেছে? আচ্ছা, এবার যদি আমরা বলি যে এই লবণটির বৈশিষ্ট্য কী, এই লবণে আমরা দেখতে পাচ্ছি যে কোনো OH কিন্তু বেঁচে নেই, এই লবণটিতে কিন্তু কোনো OH বেঁচে নেই। এখানে কিন্তু আরেকটা লবণ হওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না, এই লবণটাও হতে পারে NaH2PO3, এটাও হতে পারে। কি করে হতে পারে? দেখো এখানে OH প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কটা আছে? দুটো। তার মানে সর্বোচ্চ দুটো হাইড্রোজেন প্রতিস্থাপিত হতে পারে, কিন্তু একটাও প্রতিস্থাপিত হতে পারে। আবার বলছি, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে কতগুলি? দুটি। তার মানে H3PO3 থেকে সর্বোচ্চ দুটো হতে পারবে, সর্বনিম্ন কিন্তু একটাও হতে পারে। ঠিক আছে, মানে একটা ONA হয়ে একটা OH থেকেও যেতে পারে। তো এই লবণটাকে আমরা বলছি H3PO3 এর কীভাবে তৈরি হচ্ছে? সম্পূর্ণ প্রশমনে। সম্পূর্ণ প্রশমন মানে যতগুলো সম্ভাবনা ছিল দুটোকেই আমি এনে দিয়ে প্রতিস্থাপিত করিয়েছি, এটা হচ্ছে সম্পূর্ণ প্রশমন। আর একটা লবণও হতে পারে, যেটা এঁকেছি দেখাচ্ছি, এটা হচ্ছে এটা হচ্ছে H3PO3 এর, এটা হচ্ছে H3PO3 থেকে তৈরি হয়েছে ঠিকই, কিন্তু এটা আংশিক প্রশমন হয়েছে, আংশিক প্রশমনে তৈরি হয়েছে। বোঝা গেছে? মানে আবার বলছি, আংশিক প্রশমন মানে কি? এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কটা ছিল? দুটো, কিন্তু আমরা কটা প্রতিস্থাপিত করেছি? একটাকে রেখে দিয়েছি। এই ধরনের প্রতিস্থাপনকে বলছি আংশিক প্রশমন। আর যদি দুটো OH ছিল, মানে দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন ছিল, দুটোই Na দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে, সেটাকে আমরা বলছি সম্পূর্ণ প্রশমন। ঠিক আছে, তো এই দুটো লবণের মধ্যে এবার আমাদের পরীক্ষায় দিতেই পারে যে এই লবণটা কিন্তু কি লবণ? এই লবণটা কিন্তু আম্লিক লবণ। কি লবণ? এই লবণটা কিন্তু আম্লিক লবণ। কেন এই লবণটা আম্লিক লবণ? কেন এই লবণটি আম্লিক? এই লবণটিতে কিন্তু একটি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন বা আম্লিক হাইড্রোজেন কিন্তু এখনও থেকে গেছে। তাই যে সমস্ত লবণের ক্ষেত্রে, এগুলোতে অ্যাসিড বাদই দাও, এটা থেকে যে লবণগুলো তৈরি হচ্ছে, সেই লবণগুলোতে যদি এইরকম OH-এর H বেঁচে থাকে, এই H নয়, OH যদি কোনো বেঁচে থাকে, তাহলে তারা হচ্ছে কি লবণ? তারা হচ্ছে আম্লিক লবণ। আর এই লবণটা কিন্তু কি লবণ? প্রশম লবণ। কারণ এখানে কিন্তু কোনো OH কিন্তু আর বেঁচে নেই। তাই যদি লবণের মধ্যে যদি OH বেঁচে থাকে, তাহলে সেটা কি লবণ? আম্লিক লবণ। আর লবণে যদি কোনো OH আর না থাকে, সেই লবণটা হচ্ছে প্রশম লবণ। তাহলে এখান থেকে কি কোশ্চেন হতে পারে? এখান থেকে কোশ্চেন হতে পারে যে Na2HPO3 এর অস্তিত্ব থাকলেও Na3PO3 এর অস্তিত্ব নেই কেন? মানে এই লবণটার অস্তিত্ব থাকলেও এর অস্তিত্ব নেই কেন? ঠিক আছে, তাহলে আবার রিপিট করি, এর অস্তিত্ব কেন নেই? কারণ এই যে Na3PO3 এই লবণটি কোন অ্যাসিডের লবণ? এই লবণটি হচ্ছে Na3PO3, এই লবণটি কোন অ্যাসিড থেকে তৈরি হয়েছে? H3PO3 থেকে। এবার আমরা চলে যাচ্ছি H3PO3-র গঠনে। H3PO3-তে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কতগুলো আছে? দুটো, কিন্তু একটা হাইড্রোজেন যাকে প্রতিস্থাপন করা যাবে না। তাহলে এই হাইড্রোজেনটাকে যদি প্রতিস্থাপন করা না যায়, তাহলে তিনটে Na কিন্তু ঢুকবে না। তাই এই লবণটির কিন্তু কোনো অস্তিত্ব নেই। কিন্তু এই লবণটির অস্তিত্ব আছে। আবার বলছি, এই লবণটির কোন অ্যাসিড থেকে তৈরি হয়েছে? কি করে বুঝবো? এইটা থেকে বুঝবো। কোন অ্যাসিড থেকে তৈরি হয়েছে? H3PO3 থেকে তৈরি হয়েছে। তাই আমরা জানি H3PO3-তে প্রতিস্থাপনযোগ্য H পরমাণু কটা আছে? দুটো। তাই এখানে দুটো Na ঢোকা সম্ভব, এবং এর গঠনটা এইটা হবে, ওপরেরটা। বোঝা গেছে? তো আর একটা প্রবলেমে যাই এই টাইপের। আচ্ছা, নেক্সট আমরা একটি কোশ্চেনে চলে যাই। Na3PO4 এর
অস্তিত্ব থাকলেও Na3PO3 এর অস্তিত্ব নেই কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি প্রথমেই দেখি যে এই যে লবণটা, এই লবণটা কোন অ্যাসিডের লবণ, কি দেখে চিনব? PO4 আছে, তার মানে এটা হচ্ছে H3PO4 এর লবণ। খুব সোজা। এই লবণটা হচ্ছে কার লবণ? Na3PO3 H3PO4, মানে অর্থোফসফরিক অ্যাসিডের লবণ হচ্ছে এইটা। কোন অ্যাসিডের লবণ আগে চিনতে হবে। এবার এই অর্থোফসফরিক অ্যাসিডে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কতগুলি আছে? 3টেই OH আছে। তাহলে OH-গুলোকে বলছি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন। কটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে? 3টে। তাই 3টে যেহেতু প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে, তাই 3টে প্রতিস্থাপিত হয়ে গিয়ে এখানে কিন্তু 3টে এনে ঢোকা সম্ভব। বোঝা গেল? মানে এখানে কিন্তু 3টে এনে ঢোকা সম্ভব। কেন সম্ভব? কারণ এই লবণটি হচ্ছে H3PO4 এর লবণ। H3PO4 এ প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনের সংখ্যা 3টি। তাই এক্ষেত্রে 3টি হাইড্রোজেন প্রতিস্থাপিত হতে পারে 3টি Na পরমাণুর দ্বারা। তাই এই লবণটির অস্তিত্ব আছে। একটু আগেই বলেছি এর অস্তিত্ব নেই, আবার দেখাচ্ছি। এটা কোন অ্যাসিডের লবণ, কি দেখে চিনব? PO3 দেখে চিনব। কোন অ্যাসিডের লবণ? এটা হচ্ছে H3PO3 লবণ। এইগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন। তাহলে এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কটা আছে? প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে 2টো। আর এই হাইড্রোজেনটা কিন্তু প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন নয়। তাহলে 2টো প্রতিস্থাপনযোগ্য যদি হাইড্রোজেন থাকে, তাহলে সর্বোচ্চ কটা এনে ঢুকতে পারে? সর্বোচ্চ 2টো এনে ঢুকতে পারে। 3টে এনে এটা প্রতিস্থাপন হবে না। তাই Na3PO3-র অস্তিত্ব নেই। আচ্ছা, আর একটা প্রশ্নে আমরা চলে যাই। Na2HPO4 Na2HPO4 একটি আম্লিক লবণ, কিন্তু Na2HPO3 একটি প্রশম লবণ। ব্যাখ্যা করো। বোঝা গেছে কোশ্চেনটা? Na2HPO4 একটি অ্যাসিড লবণ বা আম্লিক লবণ। Na2HPO4 একটি আম্লিক লবণ বা অ্যাসিড লবণ, কিন্তু Na2HPO3 একটি প্রশম লবণ। ঠিক আছে, গঠন আঁকি আমরা। গঠন আঁকি। এটা কোন অ্যাসিডের লবণ? H3PO4। কীভাবে আঁকছি গঠনগুলো একটু খেয়াল রাখবে। PO4 প্রথমে যাই থাকুক আমরা ডবল বন্ডও দিলাম। PO4-এ আমরা কি জানি? 3টে কি থাকে? OH থাকে। 3টে OH। তাহলে এই লবণটা তৈরি হয়েছে কিন্তু এই অ্যাসিড থেকে। তাহলে আমরা এবার কি করব? কটা এনে আছে? তাহলে একটা কি থেকে গেল? একটা OH থেকে গেল। আচ্ছা, এইটাকে এবার আঁকি। এটা কোন অ্যাসিডের লবণ? PO3। আচ্ছা, কটা এনে আছে? আচ্ছা, PO3-তে কটা OH থাকে? 2টো। 2টো OH থাকে আর একটা কি থাকে? H থাকে। তাহলে 2টো এখানে OH ছিল, সেই 2টো OH-এর H-গুলো কী দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে? Na দ্বারা। যোগ করে দেখে নাও এটা আসছে কিনা। Na2HPO3 আসছে। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি OH বন্ধন কি একটাও আছে? এখানে OH বন্ধন একটাও নেই, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটা OH কিন্তু বেঁচে আছে, মানে আম্লিক হাইড্রোজেন কিন্তু এখানে থেকে গেছে। তাই এখানে যেহেতু OH বন্ধন বর্তমান রয়েছে, তাই এই লবণটি কী প্রকৃতির? আম্লিক প্রকৃতির। কেন? আম্লিক হাইড্রোজেন রয়েছে। কিন্তু এখানে কোনো H থাকলে কিন্তু হবে না, OH থাকতে হবে। এখানে কিন্তু কোনো OH নেই, তাই এই লবণটি কী লবণ? প্রশম লবণ, মানে এখানে আম্লিকতা আর কিছু নেই। আচ্ছা, এছাড়াও আজকে পড়াতে গিয়ে আলোচনা করেছি যে H3PO3 একটি দ্বিক্ষারীয় অ্যাসিড, H3PO2 একটি একক্ষারীয় অ্যাসিড। কেন হচ্ছে?
কিছুক্ষণ আগেই আলোচনা হয়ে গেছে, ওগুলোও কোশ্চেন হতে পারে যে H3PO3 একটি দ্বিক্ষারীয় অ্যাসিড, ব্যাখ্যা করো, এই জাতীয় কোশ্চেনও হতে পারে। তো মোরললেস ব্যাখ্যামূলক কোশ্চেন আমাদের এই 6 দিনের সেশানে অনেক আলোচনা হয়েছে। আশা করব তোমরা ব্যাখ্যামূলক কোশ্চেনগুলি সম্পূর্ণ বুঝে নোট ডাউন করে নেবে। এবার আমরা চলে যাচ্ছি আজকে কয়েকটি যৌগের গঠন কিভাবে আমরা আঁকব। যে গঠন, গুরুত্বপূর্ণ গঠনগুলি হয়ে গেছে তার মধ্যে একটা হচ্ছে PCl5 গঠন হয়ে গেছে। আচ্ছা, আজকে হয়েছে H3PO2, আগের দিনও হয়েছে, এর গঠন হয়ে গেছে। H3PO3 গঠন হয়ে গেছে, H3PO4 গঠন হয়ে গেছে। এছাড়া বলতে পারো PCl3 গঠন হয়ে গেছে। এই গঠনগুলি কিন্তু ইম্পর্টেন্ট গঠনের মধ্যে, এই গঠনগুলি কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। তো আজকে আমরা কয়েকটি যৌগের, অন্য ধরনের যৌগের গঠন কিন্তু আমরা আজকে একটু আঁকবো। তার মধ্যে প্রথম আমরা আঁকি H4P2O5, এর গঠনটি দেখা যাক কীরকম হয়। এই যৌগগুলির নাম তোমরা বই থেকে একটু নোট ডাউন করে নিও, আমি গঠনগুলো একটু তোমাদের বুঝিয়ে দিই। এখানে কটা পি দেখতে পাচ্ছি, মানে গঠন তোমরা মুখস্থ রাখতেই পারো, আমি জাস্ট একটু চেষ্টা করছি কীভাবে তোমরা সহজে মনে রাখতে পারবে, কীভাবে পরীক্ষায় গিয়ে আঁকতে পারবে ঝট করে, এবং এখান থেকে কী জাতীয় কোশ্চেন হতে পারে জয়েন্টের জন্য, বিশেষ করে JEE ও নিটে কী ধরনের MCQ হতে পারে তার উপর কিন্তু গুরুত্ব দিচ্ছি, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, H4P2O5 কটা পি আছে? দুটো পি, ঠিক আছে। তো এটাকে আমি মনে মনে তোমাদের বোঝাচ্ছি, কিন্তু এইভাবে জাস্ট বোঝানো, কীভাবে মনে রাখবো আমরা দুটো পি আছে। এবার দুটো পিতে আমি ইকুয়ালি ডিভাইড করি। কটা হাইড্রোজেন ছিল? 4টে, তাহলে এর ভাগে পড়লো 2টো, ওর ভাগে পড়লো 2টো। অক্সিজেন কটা ছিল? অক্সিজেন ছিল 5টা, 5টার মধ্যে এর ভাগে পড়ছে 4, এর ভাগে 2টো, এর ভাগে 2টো, একটা অক্সিজেন কিন্তু থেকে যাচ্ছে। তো যাই হোক, 5টা হাত বলেছি। কোনো কোনো বইতে এটা অসমযোজী বন্ধনের দ্বারা দেখানো থাকতে পারে, তোমরা দ্বিবন্ধন দিও। আচ্ছা, কটা হাইড্রোজেন পড়েছে? এর ভাগে পড়েছে, প্রত্যেকটার ভাগে পড়েছে 2টো করে অক্সিজেন, 2টো অক্সিজেন, আর হাইড্রোজেনও পড়েছে 2টো করে, অক্সিজেন পড়েছে 2টো করে আর হাইড্রোজেনও পড়েছে 2টো করে। জাস্ট এটা মনে রাখার কৌশল, এটা মনে রাখার ট্রিক বলতে পারো, কাজে লাগবে। নিচেই লিখি, প্রত্যেকটা পি কী পাচ্ছে? 2টো পাচ্ছে অক্সিজেন, 2টো পাচ্ছে হাইড্রোজেন। 4টে ছিল, এই পিতে 2টো এলো, ওই পিতে 2টো গেল। 5টা ছিল, 2টো 2টো, কারণ আড়াইখানা করে ভাগ করতে পারবো না। তো ঠিক আছে, একটা অক্সিজেন চলে গেছে। একটা অক্সিজেন যদি চলে যায়, বলেইছি ডবল বন্ড দিতে পারবো না, একটাই ডবল বন্ড, তাহলে একটা OH, একটা H, একটা H, একটা OH, মাঝখানে একটা লিঙ্কেজ। দেখো, খুব ইজিলি মনে রাখার উপায় কিন্তু। আবার বলছি, 2টো ফসফরাস আছে, আমি বাকি পরমাণুগুলোকে ভাগ করে দিলাম। হাইড্রোজেন ছিল 4টে, এর ঘরে 2টো, ওর ঘরে 2টো। অক্সিজেন ছিল 5টা, 2টো 2টো, এই যে মাঝেরটা এখানে চলে এসছে, মাঝেরটা এদেরকে ব্রিজ করে যোগ করে দিয়েছে। যেহেতু অক্সিজেন কটা ছিল? 2টো, প্রথমে এটাতেও ডবল বন্ডও দিয়ে দিলাম, ডবল বন্ডও দিয়ে দিলাম। এখন অক্সিজেন করা পড়ে রইল, একটা অক্সিজেন হয়ে গেছে, তাহলে আর একটা পড়ে রইল, এখানে OH দিয়ে দিলাম, OH দিয়ে দিলাম, একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। এইভাবে তোমরা সহজেই মনে রাখতে পারবে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি একটু, 3টে গঠন আমরা অ্যাট এ টাইম শিখব। 3টে সবসময় যে করাচ্ছি, তোমরা অ্যাট এ টাইম এই 3টে গঠন কিন্তু মনে রাখলে সুবিধা হবে। H4P2O6, H4P2O7, H4P2O8, এগুলো কিন্তু জয়েন্টের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমরা কি করছি? কটা পি আছে? 2টো, ইকুয়াল ডিভাইড করছি। তাহলে H, এক একটা পিতে H কতগুলো পড়ছে? 2টো করে, ও পড়ছে 3টে করে, বোঝা যাচ্ছে? 2টো ফসফরাস আছে,
এই একটা ফসফরাস, এই একটা ফসফরাস। হাইড্রোজেন কটা ছিল? 4টে। তাহলে এই ফসফরাসের দিকে 2টো পড়লো, ওই দিকে 2টো পড়লো। অক্সিজেন 6টা ছিল, এর দিকে 3টে পড়লো, এর দিকে 3টে পড়লো। তাহলে অক্সিজেন প্রত্যেকটা ফসফরাসে কটা করে আছে? 3টে করে। আমি একটা করে ডবল বন্ডও দিয়ে দিলাম, তার মানে একটা করে অক্সিজেন দিয়ে দিয়েছি। এখনও কটা করে অক্সিজেন বাকি? এখনও অক্সিজেন দিতে হবে 2টো, এখনও হাইড্রোজেন দিতে হবে কটা? 2টো। তাহলে অক্সিজেনও 2টো, হাইড্রোজেনও 2টো। এখানে অক্সিজেন হাইড্রোজেন সব মিলে গেছে। এই একটাই কষ্ট করে বোঝার, বাকিগুলো আর বোঝার কিছু নেই। এটাকে ভালো করে বুঝে নাও, এইগুলো ফটাফট হয়ে যাবে। রিপিট করছি, ফসফরাস কতগুলো ছিল? ফসফরাস ছিল 2টো। তাহলে 2টো ফসফরাসের এখানে আমি ডিভাইড করলাম, 2টো ফসফরাস। তাহলে এক একটা ফসফরাসে হাইড্রোজেন কটা করে এলো? হাইড্রোজেন এলো 2টো। অক্সিজেন কটা করে এলো? 3টে। এবার প্রথমেই আমরা ডবল বন্ডও 2টো ফসফরাসে দিয়ে দিলাম। তাহলে অক্সিজেন কটা বেঁচে রইলো? 2টো। হাইড্রোজেন কটা বেঁচে রইলো? 2টো। তাহলে 2টো করে ওইচ দিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার এইটা আচ্ছা, 7টা আছে, 4টে একই রকম হবে, দেখো পুরো সেম, আর কিচ্ছু বোঝার নেই। এটা ছিল P4, H4P2, এটা ও কটা ছিল? বাদবাকি সব দেখো এক এক। ও 6টা ছিল, ও 7টা হয়েছে। যে ওটা এক্সট্রা এলো একই রকম, সেই ওটাকে আমি মাঝে দিয়ে দিলাম। এখানে কটা ও এক্সট্রা এসছে? একই ছিল। কটা ও এক্সট্রা এসছে এখানে? 2টো ও এক্সট্রা এসছে। পারঅক্সি বন্ড, 2টো ও ঢুকে গেল। তার মানে দেখো, যদি আমরা এই 3টেকে অ্যাট এ টাইম পরপর পড়ি, ইজিলি হয়ে যাবে আমাদের। জাস্ট এটা কষ্ট করে একটু বুঝে মনে রাখতে হবে। O6-এ মাঝে কোনো অক্সিজেন নেই, O7-এ একটা অক্সিজেন, O8-এ 2টো অক্সিজেন। বোঝা গেছে? তো এইবার মানে কথা হচ্ছে যে নিট বা জেই লেভেলে একটি খুব কমন এমসিকিউ ঘোরাঘুরি করে, বা এই তোমার এইচএসেও দিতে পারে। এই গঠনগুলো যেন আমাদের মুখস্থ থাকে একদম ছবির মতো, যেন আমি পরীক্ষায় বসে আঁকতে পারি। তো এই গঠনগুলো আমি চোখে দেখে এবার বার করব যে এদের মধ্যে ডিফারেন্স কী আছে। একটা কমন এমসিকিউ যেটা এই যৌগটায় আছে, এই যৌগটায় কিন্তু দেখো একটা পারঅক্সি বন্ড আছে, তাহলে এটা যেই বা নিটের জন্য বা এইচএসের জন্য একটি কমন কোশ্চেন, যে 4টে অপশান দিয়ে দিল, নিচের কোনটিতে একটি পারঅক্সি বন্ধন আছে। তোমায় তো এরকম ভেঙে দেবে না, এরকম দেবে, এরকম দেবে, এরকম দেবে, পারঅক্সি বন্ধন আছে, তাহলে তুমি করতে পারবে। আচ্ছা, পারঅক্সি বন্ধনের আর একটা বুদ্ধির ব্যাপার বলে রাখি, সবসময় হবেই সেরকম ব্যাপার নয়, তবু মনে রাখবে যে অক্সিজেন কিন্তু যেখানে বেশি সেখানেই পারঅক্সি বন্ডটা হওয়ার চান্স বেশি, কারণ অক্সিজেনগুলো মাঝে ঢুকবে। তবু এখন যদি তোমায় ওরা ঘাবড়ানোর জন্য H4P2O10 দিয়ে দেয়, যার অস্তিত্বই নেই, তখন কি তুমি করবে? সেটা হবে না। তোমাদের কিন্তু এই ট্রিকটা মনে রাখাই ভালো, ফটাফট এঁকে নিতে পারলেই হয়ে গেল। বোঝা গেছে আশা করি? তো এখান থেকে এই ধরনের কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এবার আর দুটি ইম্পর্টেন্ট গঠন এখনও বাকি আছে, সেই দুটি করে দিলেই আমাদের মোটামুটি গ্রুপ 15টি আমাদের প্রায় কমপ্লিট হয়ে যাবে। এই দুটো গঠন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কীভাবে আঁকছে একটু খেয়াল রাখবে। আমরা মোটামুটি ওই চতুস্থলকের 4টে দিকে 4টে পি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার অক্সিজেন কটা আছে? 6টা। কীভাবে দিচ্ছি দেখো, দেখো হয়ে গেল। কি মজার ড্রয়িং দেখো। কি হলো, প্রথমে 4টে পিকে আমি এই চতুস্থলকে 4টে দিকে দিয়ে দিলাম। এইবার মনে রাখতে হবে যে প্রত্যেকটা ফসফরাসের সঙ্গে প্রত্যেকটা ফসফরাস কানেক্টেড আছে একটা অক্সিজেন পরমাণুর মাধ্যমে, মানে প্রত্যেকটা পি এর সঙ্গে প্রত্যেকটা পি। খেয়াল করে দেখো একটু আঁকাটায়, দেখো এই যে পি 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 পি, 4টে পি। দেখো এর সাথে এর, আমি এইভাবেও আঁকতে পারতাম, দেখতে বাজে লাগতো। এর সাথে এর দেখো কানেক্টেড আছে অক্সিজেনের মাধ্যমে। এই পি দেখো অক্সিজেনের মাধ্যমে, এই পি অক্সিজেনের মাধ্যমে।
এইপি অক্সিজেনের মাধ্যমে, এবং এইপির সঙ্গে এইপি দেখো অক্সিজেনের মাধ্যমে, এবং এইপির সঙ্গে এইপি দেখো অক্সিজেনের মাধ্যমে। মানে প্রত্যেকটা ফসফরাসের সঙ্গে প্রত্যেকটা ফসফরাস কানেক্টেড আছে পিওপি বন্ডের মাধ্যমে। তো এখান থেকে কি জয়েন্টের এমসিকিউ দিতে পারে, নিট বা জেই বা এইচএস এমসিকিউ কি আসতে পারে, যে এরম দিতে পারে পিওপি বন্ধনের সংখ্যা কতগুলি, P4O6-এ পিওপি বন্ধনের সংখ্যা কতগুলি, তাহলে কাউন্ট করে নিতে হবে এখানে তোমার কতগুলি। আচ্ছা, এবার চলে যাব আমরা P4O10-এ। আচ্ছা, কী করছি ভালো করে দেখো, আরেকবার P4O6টা রিভিশন হয়ে যাবে। কীভাবে আঁকছি দেখো, আমি এটাকে আরেকবার আঁকছি এখানে, চতুস্থলকের এইটাকেই কিন্তু আঁকছি আরেকবার। চতুস্থলকের চারটে দিকে চারটে পি দিয়ে দিলাম। আচ্ছা, অন্য কালি ইউজ করছি। প্রত্যেকটা পি এর সঙ্গে প্রত্যেকটা পিকে ভায়া অক্সিজেন আমি বন্ড করে দিলাম। প্রত্যেকটা পি এর সঙ্গে প্রত্যেকটা পি হয়ে গেল। তাহলে মনে হবে স্যার আপনি তো আবার P4O6ই আঁকলেন। হ্যাঁ, P4O6ই আঁকলাম। এইবার P4O10-এর যে P4O6 6টা অক্সিজেন, P4O10 4টে অক্সিজেন এক্সট্রা, কমপ্লিট। তার মানে যদি বুদ্ধি করে একটু আঁকি তাহলে সোজা লাগবে, আর যদি মুখস্থ করি শক্ত লাগবে। P4O6 আঁকলাম, আঁকাটা শেখালাম। P4O6-এই P4O10 যেই দেবে প্রত্যেকটা পি একটা করে ডবল বন্ড ও হয়ে যাবে। আবারও বলি, কোনো কোনো বইতে কিন্তু এটা অসমযোজী বন্ধনের মাধ্যমেও দেখানো থাকতে পারে, তো তোমরা পি ডবল বন্ডের মাধ্যমেই দেখাবে। এক্ষেত্রে তোমায় আবার বলছি কাউন্ট দিতে পারে যে পিওপি বন্ধনের সংখ্যা কটি, এটার গঠন আঁকো, এইচএসে গঠনটা আঁকতে দিতেই পারে, খুব ইম্পর্টেন্ট। এখানেও গঠন আঁকতে দিতে পারে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা পি ব্লক এলিমেন্টের গ্রুপ 15, গ্রুপ যে 15 আছে এই গ্রুপ 15টি আমাদের কমপ্লিট হয়ে গেল কারণ ব্যাখ্যা, এবং আমরা অনেক যৌগের গঠন আঁকার মাধ্যমে আমরা চ্যাপ্টারটি প্রায় শেষ করলাম। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার এই চ্যাপ্টারের বিক্রিয়াগুলি তাহলে কী করব। বিক্রিয়াগুলির জন্য তোমরা একটা নোট বানাতে পারো, বা যে নোটটা আমার প্রোভাইড করা আছে সেই নোটটা তোমরা, যে নোটটা দেওয়া আছে কি ঘটে সমীকরণ সহ লেখর, সেই বিক্রিয়াগুলিকে তোমরা কি করতে পারো একটু দেখে নিতে পারো, বা নিজেরা বাড়িতে যদি মনে করো একটা নোট ডাউন করে নিতে পারো। তো আমরা কি করব, এই চ্যাপ্টারটি আমাদের ওভারঅল শেষ হয়ে গেল। যদি কোনো কোশ্চেনের গ্রুপ 15 থেকে কোনো কারণ ব্যাখ্যামূলক কোশ্চেনের কমেন্টের মাধ্যমে যদি কোনো রিকোয়েস্ট আসে তাহলে অবশ্যই পরের দিন আলোচনা করা হবে। আদারওয়াইজ আমরা পরের দিন থেকে আমরা চলে যাব কিসে, গ্রুপ 18-এ চলে যাব, নোবেল গ্যাসে গ্রুপ 18-এ চলে যাব। আর বিক্রিয়ার যে নোটটি আছে সেই নোটটি দেখে তোমরা পড়তে থাকো, কীভাবে পড়বে আমরা অন্য একটি ক্লাসে বলে দেবো। কিন্তু এই নোটটিকে কী ঘটে সমীকরণ সহ বা বিক্রিয়াগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতেই হবে। আমি যত জায়গায় সম্ভব ট্রিক বার করে কোনটা কীভাবে মনে রাখবে আমি কিন্তু করিয়ে দিলাম, কিন্তু বিক্রিয়া তোমাকে এনিহাও মুখস্থ রাখতেই হবে। তো বিক্রিয়াগুলোর জন্য আমরা অন্যভাবে আমার যে নোটটি আছে সেই নোটটি থেকে আলোচনা করে দেবো। তো নেক্সট দিন কিন্তু আমরা গ্রুপ 18-এ চলে যাব। যদি কোনো কোশ্চেনের রিকোয়েস্ট আসে গ্রুপ 15-এর আরেকবার বোঝানোর জন্য, সেই কোশ্চেনটিকে বোঝানোর পর আমরা চলে যাব গ্রুপ 18-এ। আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো।